তৃতীয় তালিকাতেও বাকি 19 বিজেপি প্রার্থীদের নিয়ে জেলায় জেলায় কর্মীদের অসন্তোষ। দলীয় অন্তর্দ্বন্দ্ব কিভাবে মোকাবিলা করবে বিজেপি? সাংগঠনিক দক্ষতা নাকি জেতার সদিচ্ছার অভাব? কোথায় পিছিয়ে পদ্ম শিবির? তথ্যে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। 15ই মার্চ রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যান্য রাজ্যগুলির সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে এবং সেই 15ই মার্চের পর থেকে বুধবার পর্যন্ত ভারতীয় জনতা পার্টি 3টি প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এই 3টি প্রার্থী তালিকায় এখনো পর্যন্ত 275 জন প্রার্থীর নাম ঘোষণা করতে পেরেছে তারা। 294 জন প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করতে পারেনি। 19টি আসনে নাম বাকি এখনো পর্যন্ত রয়েছে। প্রথম দফায় 144টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় 112টি আসনের পর তৃতীয় দফায় বুধবার 19টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে তারা। এখনো বাকি রয়েছে 19টি কেন্দ্রের নাম। বুধবার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি, সেখানে উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্রে রত্না দেবনাথকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রত্না দেবনাথ যিনি আরজিকর নির্যাতিতার মা বলেই খবর, ফলে এই কেন্দ্রটি একটা অবশ্যই নজর কাড়া লড়াই হতে চলেছে। প্রথম দফার যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই প্রথম দফার তালিকায় একজনের নাম পরিবর্তন করা হয়েছিল। বিষ্ণুপুর কেন্দ্রে এর আগে বিজেপির প্রার্থী করেছিল অগ্নিশ্বর নস্করকে, পরে তা বদলে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে। এর মধ্যেই দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যে শাসন ক্ষমতা দখলের জন্য কতটা ব্যগ্র। এবার যে কারণেই প্রশ্নটা উঠেছে সেই কারণগুলোই একে একে ব্যাখ্যা করব এখন আমার এই প্রতিবেদনে। প্রথমত, 15ই মার্চ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে 10 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত 294 কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। আর তৃতীয় দফার তালিকা ঘোষণার পর 275টি কেন্দ্রে হলেও বাকি 19টি কেন্দ্রে এখনো প্রার্থীদের নাম দেওয়া বাকি রয়ে গিয়েছে। এর কারণ হিসেবে প্রধানত সাংগঠনিক দক্ষতার অভাবকেই দায়ী করছে রাজনৈতিক মহল। এবং যেটা বিজেপির পক্ষ থেকে বারংবার বলা হচ্ছিল যে উত্তরবঙ্গের যে 54টি আসন রয়েছে, সেই 54টি আসনের মধ্যে অন্তত 40টি আসনে জয় তারা পাবেই। খুব ভালো কথা। এত যদি আত্মবিশ্বাস থাকে, তারপরে সেই 54টি আসনে প্রথম দফায় তো নয়, তৃতীয় দফাতেও সব কেন্দ্রে নাম ঘোষণা করতে পারেনি। দ্বিতীয় দফাতে কোচবিহার দক্ষিণ, মালদার ইংরেজবাজার বাকি তো ছিল। তৃতীয় দফায় এই দুই কেন্দ্রে নাম দিতে পেরেছে। নাটাবাড়ি সিতাই কেন্দ্রে এখনো নাম দেওয়া বাকি। নাটাবাড়ি কেন্দ্রে বিজেপি জিতেছিল 20,000-এরও বেশি ভোটে, সেই কেন্দ্রেও বিজেপি এখনো পর্যন্ত প্রার্থীদের নাম দিতে পারেনি। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গে তাদের যে সাংগঠনিক ভিত্তি, জনভিত্তি মজবুত, এই সমস্ত দাবিগুলো করে আসছিল এতদিন ধরে, সেখানেই যদি তাদের প্রার্থী খুঁজে পেতে এত সমস্যা হয়, তাহলে ভূমিক্ষয় হয়েছে কিনা, শক্তি হারিয়েছে কিনা, সেই প্রশ্নগুলো উঠে যায় খুব স্বাভাবিকভাবেই। অথচ বিজেপি দাবি করেছিল যে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে তেমন কোনো সাংগঠনিক ভিত্তি নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস এক দফাতেই 291টি কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল। বাকি যে 3টি আসন, সেই 3টি আসন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিল তাদের সহযোগী রাজনৈতিক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক পার্টির জন্য। পাহাড়ের 3টি আসনে তারা প্রার্থী দিয়ে দেবে। এটা গেল সাংগঠনিক দক্ষতার অভাব সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়। 2, বিজেপি 2টি প্রার্থী তালিকা মিলিয়ে 256টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। সেটা নিয়ে আমরা দেখেছিলাম একের পর এক জেলায় অসন্তোষ সৃষ্টি হয়েছিল। যে অসন্তোষ শুধুমাত্র সংশ্লিষ্ট জেলাতে আবদ্ধ থাকেনি, তার ঢেউ আছড়ে এসে পড়েছিল সল্টলেকে দলীয় কার্যালয়ে। এবং একের পর এক জেলায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে স্থানীয় নেতৃত্বের একাংশ, তারা রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের চাপিয়ে দেওয়া যে সমস্ত প্রার্থী, তাদের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কোন কোন জেলায় এই চিত্রও দেখতে পাওয়া গেছে যে প্রার্থীকে বদল করা না হলে নির্দল প্রার্থী হিসেবে স্থানীয় নেতৃত্ব
ভোটে দাঁড়িয়ে পড়বেন এমন হুঁশিয়ারিও দিচ্ছে রাজ্য নেতৃত্বকে। এর আগের ভোটেও আমরা দেখেছিলাম যে গিরিশ পার্কের কাছে ভারতীয় জনতা পার্টির যে অফিস রয়েছে সেখানে ব্যাপক ঝামেলা হয়েছিল এবং বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এই প্রার্থী অসন্তোষকে কেন্দ্র করেই। তাহলে বিজেপির সাংগঠনিক দক্ষতা কি এক চুলো বাড়েনি, নাকি জাতীয় রাজনৈতিক দল বলে বারংবার যে আস্ফালন করে অহংকার করে ভারতীয় জনতা পার্টি, সেই জাতীয় রাজনৈতিক দলের শৃঙ্খলা এক্ষেত্রে কোথায় গেল? কেন মেনে নিচ্ছে না রাজ্যের নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের স্থির করা প্রার্থীকে? এভাবে একের পর এক জেলায় যে অসন্তোষ চলছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সরাসরি সল্টলেকের দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবে ভোটের মুখে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু একবারে মেনে নেওয়ার বিষয়টা ছিল না। স্বাভাবিক কি ছিল, কি প্রত্যাশিত ছিল? যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দল গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে এ রাজ্যের ক্ষমতা দখল করবে। যে কোনো রাজনৈতিক দলের সেটাই থাকে, বিরোধী রাজনৈতিক দলে যে শাসককে সরিয়ে তারা ক্ষমতায় আসবে, এবং সেক্ষেত্রে সেটাই অগ্রাধিকার পাবে যে যেন তেন প্রকারণ শাসক দলকে সরিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মধ্য দিয়ে শাসন ক্ষমতা দখল করবো, এটাই অগ্রাধিকার পাওয়া উচিত। কিন্তু সেই অগ্রাধিকারের জায়গাটা, সেই প্রত্যাশিত ব্যাপারটা এখানে ছিল না। এই চিত্র ঠিক কি নির্দেশ করছে আমি আপনাদের মতামত জানতে চাইছি এই জায়গাটা থেকে। কিছু জেলায় কিছু অভিযোগ রয়েছে, যেখানে জেলায় যে সমস্ত কিছু জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে সেখানে প্রশ্ন উঠে যাচ্ছে, দল কি আদৌ জিততে চায়? এই জেলায় এই জায়গায় এই প্রার্থী কেন দেওয়া হলো? কলকাতা শহরেই গুরুত্বপূর্ণ দুটি আসনে বুধবার যে তৃতীয় প্রার্থী তালিকা বেরিয়েছে সেখানেও এই দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা হয়নি। কলকাতা বন্দর এবং যে বন্দর কেন্দ্রের প্রার্থী ফিরহাদ হাকিম, যার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় বলে মিনি পাকিস্তানের অভিযোগ করে, সেই এলাকায় তারা এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি। দুই, চৌরঙ্গি। চৌরঙ্গির মতো একটা কালারফুল কনস্টিটিউয়েন্সি, যেখানে বিভিন্ন বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলিম বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে, সেখানেও এখনো পর্যন্ত প্রার্থীদের নাম ঠিক করে উঠতে পারেনি। এছাড়া লোকসভা নির্বাচনের ভিত্তিতে সামান্য হলেও এগিয়ে ছিল বিজেপি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। সেখানে দুর্বল প্রার্থী দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির অভ্যন্তরে। একাংশের পক্ষ থেকে এই অভিযোগ উঠেছে যে শ্যামপুকুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তার বিরুদ্ধে বিজেপি দুর্বল প্রার্থী দিয়ে কার্যত তার জেতা নিশ্চিত করেছে। কিন্তু এই জায়গায় লোকসভা নির্বাচনের নিরিখে শ্যামপুকুর কেন্দ্রে সামান্য হলেও এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। হিরণ চ্যাটার্জি, শ্যামপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হলো, যে কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী গোহারান হেরেছিলেন। সেখানে নিয়ে যাওয়া হলো হিরণ চট্টোপাধ্যায়কে। খড়গপুর সদরে কিন্তু জিতেছিলেন হিরণ, কিন্তু সেখান থেকে তাকে ওখানে নিয়ে গেল। জানা নেই যে ব্যক্তিগত জীবনে হিরণ চট্টোপাধ্যায়ের কিছু সমস্যা তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে, সেটাকে কেউ কেউ বলছেন কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারির অভিশাপ তাকে হিন্দুত্ববাদী পার্টি দিল কিনা সেটা জানা নেই, তবে হিরণকে লড়তে হচ্ছে শ্যামপুর কেন্দ্র থেকে। এই অবস্থায় রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুদিন ধরে তিনি রাজ্যে থাকলেন, বৈঠক করলেন দলে। সেই বৈঠকে কারা অনুপস্থিত থাকলেন, কারা গরহাজির থাকলেন? সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, যে উত্তরবঙ্গে বিজেপির সংগঠনের ভিত্তি মজবুত, সেই উত্তরবঙ্গেরই সাংসদ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দ্বিতীয় কে? শান্তনু ঠাকুর, তিনিও একজন কেন্দ্রীয় মন্ত্রী। যে মতুয়া ভোটের ওপর বিজেপি অনেকটাই নির্ভর করে, সেই মতুয়াগড়ের তিনি সাংসদ শান্তনু ঠাকুর। দুজনকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। বিজেপি সূত্রে তেমনটাই খবর। আমন্ত্রণ জানানো হলো না, নাকি তারা গেলেন না, যে কোনো কারণটা যাই হোক, এটা কিন্তু দলীয় অসন্তোষ বলে একটা মনে করা হচ্ছে। এবার সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আমি অবশ্যই জানতে চাইবো, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আরেকটা বিষয়, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই তারা তাদের নির্বাচনী ইস্তেহার, বা যাকে তারা বলছে দিদির 10 প্রতিজ্ঞা, সে প্রতিজ্ঞা বলুক, ইস্তেহার বলুক, প্রতিশ্রুতি পত্র বলুক, যে যাই বলুন না কেন, বিজেপির তথাকথিত সংকল্প পত্র, সেই সংকল্প পত্র এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটাই কি প্রত্যাশিত ছিল? যারা ক্ষমতা দখলের দাবি করছেন তারা সেই প্রধান বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে এটাই কি প্রত্যাশিত ছিল? জানি না, একে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন।
প্রশ্নগুলো উঠছে তথ্যের ভিত্তিতে প্রশ্ন, সেই প্রশ্নগুলোই রাখছি আমি আপনাদের সামনে, যার ভিত্তিতে এই প্রশ্নটাই উঠছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে সেটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু সেই প্রতিষ্ঠান বিরোধিতাকে কাজে লাগানোর জন্য যে সাংগঠনিক দক্ষতা দরকার, যে সদিচ্ছা দরকার জেতার জন্য, সেটা কি বিজেপি এখনো পর্যন্ত দেখাতে পেরেছে? জনমানসে কি বিজেপি সেই আস্থা অর্জন করতে পেরেছে যে বিজেপির ওপর সাধারণ মানুষ আস্থা রাখবেন? ফলে এই সাংগঠনিক দক্ষতা ও সদিচ্ছা বিজেপির আছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা অনেকেই হয়তো আমার প্রতিবেদন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমি বলবো, আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আরো বেশি করে শেয়ার করুন, ছড়িয়ে দিন আমার প্রতিবেদন যদি আপনার ভালো লাগে। এবং অবশ্যই এই ভিডিও কেমন লাগলো, এর বিরুদ্ধে যুক্তি, পক্ষে যুক্তি, যাই হোক না কেন আপনারা জানান কেমন লাগছে, আমি অবশ্যই সেই বিষয়টি বিবেচনা করব। আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন তথ্য তত্ত্ব।